আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে পারেন প্রধান উপদেষ্টা ড ইউনূস। নতুন কৌশলে দিল্লির আওয়ামী লীগ। জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার আসামি সুখরঞ্জন বালী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন কল রেকর্ড ফাঁস। এইবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি নিজেই জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন। প্রমাণসহ থাকছে বিস্তারিত ভিডিওতে। দিল্লিতে মোদি হাসিনার জরুরি বৈঠক। রাষ্ট্রপতির মাধ্যমে ইউনূসকে সরিয়ে ৭১-এর কৌশলে ক্ষমতা নিতে প্রস্তুত হাসিনা পুত্র জয়। এবং সর্বশেষ জানাব, বক্তব্য প্রত্যাহার করতে বিএনপির নেতা ফজলুরকে আল্টিমেটাম। এতক্ষণই শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী ৪৮ ঘণ্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যে কোনো বড় ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না, এনসিপি নেতার বক্তব্য। নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষস্থানীয় নেতা একের পর এক বিতর্কিত বক্তব্য। সেনাপ্রধানের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে আর্দ্র চাপ। বিএনপির সীমাহীন চাঁদাবাজি। সর্বশেষ সিলেটের পাথরকাণ্ডে নিয়ে সরকারকে বিব্রত অবস্থায় ফেলে দিয়েছে। এর ফলে আগামী কয়েকদিনের মধ্যে দেশে নতুন অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার সফর শেষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমন পরিস্থিতিতে ড মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলে উচ্চ পর্যায়ের সূত্র থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ড ইউনূস এমন সিদ্ধান্ত নিলে বিপদের সম্মুখীন হতে পারে দেশ। ড ইউনূস জাতিকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু দেশ যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে সেটা সম্ভব হবে না। যেন তিনি একটি নির্বাচন করে তিনি তার দায় নিতে চান না। এ কারণেই তিনি আর থাকতে চাচ্ছেন না। জানা গেছে, প্রধান উপদেষ্টা তার পরিষদের একাধিক সদস্যের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরিষদের কয়েকজন উপদেষ্টা সবকিছু নিয়ে নাক না গলাতে কঠোর নির্দেশনা দেন। এছাড়াও তিনি জুলাই আন্দোলনের ছাত্রদের নেতাদের কিছু কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন। ভালো মানুষ আর ভালো শাসন আমাদের আর এখন ভালো লাগে না। অনেক আগে ২০১৫ সালে ওয়াশিংটন ডিসিতে এক কনফারেন্সে একজন সাংবাদিক ড ইউনূসকে প্রশ্ন করেছিলেন, আপনি এমন এক বয়সে পৌঁছেছেন যখন অনেক মানুষ অবসর গ্রহণ করে, কিন্তু আপনি এখনও ব্যস্ত একজন মানুষ। যদি আপনি আর গ্রামীণ ব্যাংকের পরিচালনা করেন না, তবুও আপনি ইউনূস সেন্টারের চেয়ারম্যান, যা বিশ্ব সমস্যা সমাধানে নিবেদিত, ব্যবসাকে উৎসাহিত করে। এছাড়াও আপনি বিভিন্ন প্যানেল আলোচনায় অংশ নিচ্ছেন। ড মোহাম্মদ ইউনূস তখন জবাব দেন, অবসর শব্দটিকে অবসরে পাছানো উচিত, কারণ অবসর শব্দটি খুবই ক্ষতিকর। অবসরে যাওয়া মানেই আপনার আর কোনো প্রয়োজন নেই, আপনার কাজ শেষ। একটি জাহাজ যখন আর ব্যবহারযোগ্য থাকে না, তখন সেটিকে অবসরে পাঠানো হয়, অপ্রয়োজনীয় হিসেবে সংরক্ষণ করা হয়। কিন্তু একজন মানুষ কোনো যন্ত্র নয় যাকে অকেজো করে রেখে দেওয়া যাবে। ড মোহাম্মদ ইউনূস আরও বলেন, জীবনে প্রথম ধাপে আমরা বড় হই, পড়াশোনা করি, বিয়ে করি, সন্তান লালন পালন করি, কাজ করি এবং দায়িত্বের চাপে থাকি। সবসময় দায়িত্ব পালন করতে হয়, সবসময় একটি চাপ অনুভব করতে হয়। কিন্তু জীবনের এই দ্বিতীয় ধাপে প্রথমবারের মতো আমি মুক্ত। আমি যা চাই তাই করতে পারি, আমার স্বপ্ন ইচ্ছাগুলো বাস্তবে রূপ দিতে পারি। আমি এখন শুধু সেই কাজগুলো করি যা আমি উপভোগ করি। উপরের কথাগুলো বলেছিলেন আজ থেকে ১০ বছর আগে। ১০ বছর পর আজকে তার বয়স ৮৪ বছর। ৮৪ বছরের একজন মানুষ ৪৩ বছরের প্রাণচঞ্চল্য নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত মানুষও হয়তো তিনি। ঘরে একজন শয্যাশায়ী স্ত্রী। শুনেছি তার দেখাশোনাও ড মোহাম্মদ ইউনূস করেন। কি সাংঘাতিক ব্যস্ত সময় পার করছেন। দেশের ইতিহাসের সবচেয়ে বেশি চাপ সামলাচ্ছেন ৮৪ বছরের এই মানুষটি, যিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন এই বয়সেও অবসরকে অবসরে পাঠানো যায়। আদতে জাতি চরম ক্লান্তিলগ্নে, চারদিক যখন ঘোর অন্ধকার, তখন রশনি হাটে এগিয়ে এলেন ড ইউনূস। অন্য খেলোয়াড়রা চেষ্টা করে যাচ্ছেন ওনাকে ডিসক্রেডিটেট করতে, ওনাকে ব্যর্থ করতে। বাংলাদেশের গত ৫৩ বছরে এত আলোকিত মানুষ ক্ষমতা শীর্ষে যেতে পেরেছিল? যেখানেই যাচ্ছেন কি পরিমাণ তাজিম পাচ্ছেন। ৮৪ বছর বয়সে অনবনত মিটিং ক্লান্তিহীনভাবে দিয়ে যাচ্ছেন, আর দেশ ও দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ ষড়যন্ত্র করে যাচ্ছে। ওনার সফলতা দেখলে তাদের গায়ে ফোসকা পড়ে। তিনি সফল হলে তো দেশ সফল, কারণ তাদের কাছ থেকেই তো দেশের চেয়ে বড় দল, আর দলের চেয়ে নিজের স্বার্থ বড়। উনি এখন অনেকের স্বার্থের বড় প্রতিবন্ধক, তাই যে কোনো মূল্যে ওনাকে সরাতেই হবে। উনি সফল হলে তো তাদের রাজনীতি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যাই হোক, ড ইউনূসের প্রশংসা আগে একজন সহ্য করতে পারতেন না। জুলাই বিপ্লবের ফলে তিনি পোক্কার পার হয়ে গেছেন, তবে সাইকোলজিক্যালি প্যারালাইজড হয়ে গেছেন কিছু আর্মিকে, যা তাদের কারবার দেখে সহজেই মালুম করা যায়। ড ইউনূসকে নিয়ে বেমোয়ার কাদা ছোড়াছুড়ি করাই যাদের বড় দায়িত্ব, তাদের বলি, শুধু চীন সফরে ড ইউনূসের সাফল্যের কথা সামান্য একটু শুনুন। ১৫,০০০ কোটি টাকা বিশ্বমানের মেডিকেল
প্রতিষ্ঠা, 12,000 কোটি টাকায় 4টি মহাসাগরীয় বাণিজ্যিক জাহাজ ক্রয়, 10 কোটি টাকায় 23টা ব্রিজ তৈরি, বিনা শুল্কে সাল পর্যন্ত মুক্তপণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির $1 ট্রিলিয়ন চুক্তি হতে যাচ্ছে। এখানে শেষ নয়, সম্প্রতি ওনার তৎপরতায় জাতিসংঘের রোহিঙ্গা প্রস্তাব পাশ হয়েছে 140টি দেশের প্রত্যক্ষ ভোটে, যেখানে কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি। রোহিঙ্গাদের আগে যেখানে খাবার বাবদ মাসিক $7 তথা 847 টাকা দেওয়া হতো, সেখানে নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জনপ্রতি খাবারে $12 অর্থাৎ 1,452 টাকা দেওয়া হবে। এছাড়াও বিশ্বের 75তম দেশ হিসেবে আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। লুণ্ঠন হওয়া ব্যাংকগুলোর নিশ্চিত ধ্বংস হওয়া থেকে রক্ষা করেছে। পুরো বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি এবং পুরো রমজানে বিদ্যুৎ সরবরাহ ভালো ছিল। আদানির কাছে বিদ্যুৎ খাত ধ্বংস হওয়া থেকে রক্ষা করেছেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ পতন থেকে রক্ষা করেছেন। এখন রিজার্ভ তরতর করে বাড়ছে। রেমিট্যান্স প্রবাহ বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং ডলারের দামের পতন ঠেকানো সম্ভব হয়েছে। রপ্তানি প্রবৃদ্ধির 15% বেশি হয়েছে। ইতিহাসে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে তার সময়। বিগত বছরগুলো বর্ডার কিলিং গড়ে বছরে 500-এর অধিক ছিল। গত বছর ছিল 577 জন। ইউনূস সরকারের সময় তা 7 মাসে 10 জন। দেশটাকে রাজ্য থেকে আবার রাষ্ট্রের মর্যাদায় আসীন করেছেন তিনি। তাই জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয়। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে যোগ্য রাষ্ট্রনায়ক ডক্টর ইউনূস। পৃথিবীর ইতিহাসে সর্বাধিক সম্মানিত বাঙালিও তিনি। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার মতো সৎ সাহস রাখেন একমাত্র প্রফেসর ইউনূস। সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব একমাত্র তার পক্ষেই আদায় করা সম্ভব হয়েছে, কারণ তিনি শত আন্তরিক। বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে একমাত্র তার আমলে সরকারের বিরুদ্ধে প্রকাশ্য ডিজিটাল প্ল্যাটফর্মে তুমুল সমালোচনা ও তার বিরুদ্ধে কুৎসিত ভাষায় অপপ্রচার করা যাচ্ছে। কাউকে তিনি গ্রেফতার করেননি, যা ফ্যাসিস্ট জামানায় কল্পনাও করা যেত না। তিনি প্রবাসীদের ভিআইপি মর্যাদা দিয়েছেন এবং ঘোষণা করেছেন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে। তার যোগ্যতার নেতৃত্বে আরব আমিরাতে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি কারাগার থেকে বেকসুর খালাস পেয়েছেন। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার, যা তিনি মেরামত সংস্কার করছেন। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার শুরু করেছেন। রোহিঙ্গা জনগোষ্ঠী নিজ দেশে পাঠানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করছেন।